বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টরের 3 নাম্বার লেকচারটা দেখব। গত ক্লাসে অর্থাৎ আগের লেকচারে আমরা যতটুকু করেছিলাম ততটুকু আমি একটু মনে করিয়ে দিই। সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিক দুইটা জিনিস বের করেছিলাম। স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা একটা সূত্র ছিল, মনে আছে কিনা দেখো তোমাদের। আরেকটা হলো tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ কস আলফা। এই আর এটা বলা হয় লব্ধির মান। আর এইখান থেকে থিটার মাধ্যমে আমরা কোণ বের করতে পারি, যে কোণের মাধ্যমে আমরা লব্ধিটা কোন দিকে ক্রিয়াশীল সেটা নির্ণয় করতে পারি। একটু বাকি আছে, তারপরে আমরা অঙ্ক করা শুরু করতেছি। এখানে যদি এমন বলা হয় যে লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে, তার মানে সর্বোচ্চ লব্ধি, দেখো সবাই, সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে আলফা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। সুতরাং আর ম্যাক্স পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 0 ডিগ্রি, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, p প্লাস কিউ হোল স্কয়ার। সুতরাং আর ম্যাক্স ইকুয়াল টু p প্লাস কিউ, আর ম্যাক্স ইকুয়াল টু p প্লাস কিউ। সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি বের করেছি 1 মিনিট লাগছে, কিন্তু আমার একটু কথা আছে এই জায়গায়। সর্বোচ্চ লব্ধি কখন হবে আমরা দেখেছিলাম, যখন আমি উদাহরণটা বুঝিয়েছিলাম তখন একটা বস্তুর মধ্যে 2টা সুতা বাঁধার কথা বলেছিলাম। একটা সুতা বেঁধে এই দিকে দিব আর একটা এই দিকে দিব। যদি 2 দিকে দেই তাহলে লোভ দিতে হবে কোন দিকে? লোভ দিতে হবে এই মাঝামাঝি একটা দিকে। পরে আছে সবার, যদি এইটা হয় p আর এটা যদি হয় q তাহলে এটা হবে r। এবার এইভাবে টানাটানি করলে মাঝামাঝি একটা বরাবর যাবে, যেই বরাবর হবে রেজাল্ট বা লব্ধি। আমি আরেকটা উদাহরণ দেই। এই বস্তুটার মধ্যে যদি একজন এই দিকে টানে আর আরেকজন যদি বিপরীত দিকে টানে, বস্তুটা কোন দিকে যাবে? এইটা জানা হচ্ছে যেই দিকে বলের পরিমাণ বেশি সেই দিকে যাবে। মনে করো ডান দিকে বলের পরিমাণ হলো 5 নিউটন, বাম দিকে বলের পরিমাণ হলো 3 নিউটন, যাবে কোন দিকে? ডান দিকে যাবে, অর্থাৎ 5 নিউটন বলের দিকে যাবে। এই জায়গায় এই বস্তুটার যে রেজাল্ট বা লব্ধি, সেই লব্ধিটা হবে এমন, আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, অর্থাৎ 2 নিউটন। বড়টা থেকে ছোটটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে যেটা হবে সেটা হবে লব্ধি বা রেজাল্ট। এই জায়গায় লব্ধি সর্বোচ্চ না, এই জায়গায় লব্ধি হলো সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ কখন হয় বাস্তবে বুঝবো, তারপরে এইদিকে আসবো। যদি আমি এমন করি, একটা বস্তুর এই দিকে টানতেছে p ইকুয়াল টু 5 নিউটন বলে, আর একটা ছেলে এই বস্তুটাকে ধরে একই দিকে টানতেছে q ইকুয়াল টু 3 নিউটন বলে, তাহলে দুইজন একই দিকে টানতেছে। যদি একই দিকে টানে তাহলে এই জায়গায় মোট টানটা কিরকম হবে? মোট টান হবে এই দুইটার যোগফল, অর্থাৎ r ইকুয়াল টু 8 নিউটন, r ইকুয়াল টু 8 নিউটন। তাহলে যেহেতু একই দিকে টানে, একই দিকে টানলে দুইটা হয়ে যাবে যোগফল, আর যোগফল আমরা এই যে জায়গায় বের করেছি। এটা হলো সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ মান, আর ম্যাক্স ইকুয়াল টু p প্লাস কিউ। এবার আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো
যদি একই দিকে টানে তাহলে এই দুইটা বল অর্থাৎ পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কিভাবে? ভালো করে বুঝে শুনে বলতে হবে। আমি যাচ্ছি দক্ষিণ দিকে, আমার সাথে আরেকটা ছেলে যাচ্ছে দক্ষিণ দিকে, তাহলে দুইজনের দিকে একই, দুইজনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমি যদি যাই দক্ষিণ দিকে, আরেকজন যদি যায় পশ্চিম দিকে, তাহলে দুইজনের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আর একই দিকে হলে কি হবে? 0 ডিগ্রি। এটা আবার অনেকে বুঝতে চায় না, এই জন্য বারবার রিপিট করতেছি। প্রত্যেকটা বিষয় একেবারে ভালোভাবে বুঝলেই কেবল পদার্থবিজ্ঞান সহজ মনে হবে, অন্যথায় সহজ মনে হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। এই জন্য আমি লিখলাম সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা হলো ফিজিক্স। এবার বুঝাবো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কি বলে এই জায়গায়? এখান থেকে যে লিখলাম আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, কিভাবে লিখলাম ম্যাথমেটিক্স এর মাধ্যমে বলি। এখানে আমি দেখতেছি এই আর এর মান cos আলফা এর উপর নির্ভর করে। যদি আরো ছোট করে বলি, শুধুমাত্র আলফা এর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? পি এবং কিউ এর মান চেঞ্জ করব না, শুধু দুইটার মধ্যবর্তী কোণের মান চেঞ্জ করব, তাহলেই এই মানটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে cos আলফা বা cos থিটা এর সর্বোচ্চ মান যখন হবে, তখন আর এর মান হবে সর্বোচ্চ। তখন আর এর মান কি হবে? সর্বোচ্চ। এবার আমাকে বলতে হবে cos থিটা বা cos আলফা এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান হচ্ছে +1। আর cos থিটা বা cos আলফা এর সর্বনিম্ন মান কত? -1। তাহলে এই cos থিটার মান +1 হবে কখন? যখন এই থিটা বা আলফা এর মান আমি বসাবো 0 ডিগ্রি। কয় ডিগ্রি? এই যে এই জায়গায় 0 ডিগ্রি বসালে cos 0 ডিগ্রির মান হয়ে যাবে 1। তার মানে এই মানটা হচ্ছে সর্বোচ্চ। এইটা হলো ম্যাথমেটিক্স। আর এইখানে যেটা বুঝাইলাম সেটা হলো ফিজিক্স। ম্যাথমেটিক্স এবং ফিজিক্স দুইটাই যে ভালো বুঝবে, সেই ফিজিক্স ভালো বুঝলো। শুধু ফিজিক্স বুঝলো, ম্যাথ বুঝলো না, বা ম্যাথ বুঝলো ফিজিক্স বুঝলো না, তাহলে সে ফিজিক্স ভালো বুঝলো না। যাই হোক, এই জায়গায় 0 ডিগ্রি বসানোর পরে এটা হয়ে যাবে 1। আর 1 হয়ে গেলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ হয়। তোমরা জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। হোল স্কয়ার করলে এই কাটাকাটি যদি হয়ে যায়, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, যেটা আমরা বাস্তব জীবনে দেখতে পাই। সর্বোচ্চ লব্ধি হবে দুইটার যোগফল। সর্বোচ্চ লব্ধি হবে দুইটার যোগফল। এইবার সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে লব্ধির দিক যদি বলি, লব্ধির দিক তাহলে কেমন হবে? লব্ধির দিক আমরা যেটা জানি সেটা হলো, আমরা জানি tan theta is equal to q sin alpha divided by p plus q cos alpha। সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে আমরা আলফা এর মান কয় ডিগ্রি বলেছি? আলফার মান বলেছি 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে এইখানে কি আসে আমরা একটু দেখি। বা tan theta equal to q sin 0 ডিগ্রি divided by p plus q cos 0 ডিগ্রি। এই জায়গায় আরেক লাইন বেশি লিখি, tan theta equal to 0। সুতরাং theta is equal to 0 ডিগ্রি। যদি সর্বোচ্চ লব্ধি বের করতে চাই, তাহলে দেখা যাবে যে লব্ধির দিকটা হবে সর্বোচ্চ বা যেটা বড়, সেই বড় ভেক্টরের দিকে। এইটারও একটু ফিজিক্স বুঝিয়ে নিই, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। এটা যদি হয় পি আর এটা যদি হয় কিউ, তোমরা জানো এইটা হয় হচ্ছে আর। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ ছিল থিটা। এইবার যদি আমরা ফিজিক্স দেখি, তাহলে এমন হবে, এই অংশটা মুছে দেই এখন। যদি এইটার উপরে এইটা হয় পি ভেক্টর
আবার এইটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে লব্ধিটা কোন দিকে যাবে? এই দিকে নাকি? লব্ধি এই দিকে যাওয়ার সুযোগ আছে না, দুইটা একই দিকে, তাহলে লব্ধিটা হবে এই বরাবর। এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা এখানে জানি আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই জায়গায় আর এবং পি এর মধ্যবর্তী কোণ কি হবে? কয় ডিগ্রি হবে? যেহেতু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আমাদের এখানে তাই বের হয়েছে, কোনো সমস্যা নাই। এইবার আমরা যাব সর্বনিম্ন লব্ধি। সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে তোমরা একটু আগে বুঝেছিলা সর্বনিম্ন কখন হয়? একটা পি যদি ডান দিকে হয়, কিউ হবে কোন দিকে? বাম দিকে। দুইজন বিপরীত দিকে টানাটানি যদি করে তাহলে হবে সর্বনিম্ন। যদি কোনো কারণে পি এবং কিউ সমান হয়ে যায়, তাহলে এইটার উপরে লব্ধি হবে 0। কারণ এই দিকে 5 নিউটন, এই দিকেও যদি 5 নিউটন থাকে, টানাটানি করে কোনো দিকে নিতে পারবে না, তাহলে লব্ধি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই জায়গায় পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব 180 ডিগ্রি, এই জায়গায় লিখব 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। cos 180 ডিগ্রির মান কত? -1। যদি -1 হয়, এটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে মাইনাস। আর এই জায়গায় ম্যাক্সিমামের জায়গায় লিখব মিনিমাম। আর এই জায়গায় দিব হচ্ছে আমরা, এটার নাম হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য চিহ্ন। ডিফারেন্স বা পার্থক্য চিহ্ন কেন লিখলেন? কারণ পি এবং কিউ এই দুইটা ভেক্টরের কোনটা বড় আর কোনটা ছোট আমরা জানি না। কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা জানি না। এটা মানে হচ্ছে পি এবং কিউ দুইটার পার্থক্য বোঝায়। যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। যেই ভেক্টরের মানটা বড় থাকবে সেটা থেকে কি করতে হবে? ছোট মানটা বিয়োগ করতে হবে। তাহলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায় দুটার বিয়োগফলের মাধ্যমে, আর সর্বোচ্চ লব্ধি পাওয়া যায় দুটার যোগফলের মাধ্যমে। এবার লব্ধির দিক যদি বের করতে চাই আমরা, তাহলে এই জায়গায় হবে 180 ডিগ্রি, এই জায়গায় 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 180 ডিগ্রির মান কত? 0। তাহলে এই জায়গায় থিটার মান হবে 0 ডিগ্রি। তাহলে দুটো দেখলাম আমরা, একটা হলো সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন। আর একটা অংশ বাকি আছে, সেই অংশটা এখন দেখাই। সেটা তোমাদের আমি দেখাবো না, তোমরা নিজেরা করবা। এটা এই জায়গায় দিয়ে দিব। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা তোমাদের এই ডাব্লিউ। জাস্ট আলফা এর মান একবার 90 ডিগ্রি বসাবো, একবার আর এর মান বের করব, আর একবার থিটা এর মান বের করব। যা আসবে আসবে, আমাদের কিছু করার নেই। আছে কি? যেই নিয়মে চলবে চলুক, চলতে দাও। এইবার আমরা অঙ্কের মধ্যে চলে যাব। এর আগে একটা অবজেক্টিভ দেখিয়ে নেই। অবজেক্টিভটা দেখি তোমরা কে কে পারো। রেডি থাকো খাতা কলম নিয়ে। দুটি ভেক্টরের মান 5 নিউটন ও 7 নিউটন। এদের লব্ধির মান নিচের কোনটি সম্ভব নয়? এদের লব্ধির মান নিচের কোনটি সম্ভব নয়? 1 নাম্বার 12 নিউটন, 2 নাম্বার 10 নিউটন, 3 নাম্বার 2 নিউটন, 4 নাম্বার 1 নিউটন, 5 নাম্বার 15 নিউটন, 6 নাম্বার 8 নিউটন।
এখানে একটা গেম খেলতেছি আমরা এখন। দুটি ভেক্টরের মান দেওয়া আছে, একটা হলো 5 নিউটন আর একটা হলো 7 নিউটন। তোমাদের বলতে হবে এই যে এখানে 6টা মান লিখলাম, এর মধ্যে কোনটা কোনটা সম্ভব নয়। আমরা কিভাবে বুঝবো যে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয়? একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে বুঝবো। 12 এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? দুইটার যোগফল। এদের লব্ধির সর্বোচ্চ মান হবে দুইটার যোগফল 12 নিউটন, আর সর্বনিম্ন মান হবে কত? দুইটার বিয়োগফল 2 নিউটন। তাহলে কোনটা কোনটা সম্ভব? 12 সম্ভব, 10 আর আগে সম্ভব। কারণ এখানে বলেছি সর্বোচ্চ মান 12 নিউটন আর সর্বনিম্ন মান 2 নিউটন। তার মানে এর মাঝে যতগুলো মান আছে সবগুলো সম্ভব। কখন সম্ভব? এটা হবে যখন আলফার মান 0 ডিগ্রি, আর এটা হবে যখন আলফার মান 180 ডিগ্রি। এর মাঝের মানগুলো হবে যখন আলফার মান 0 থেকে 180 ডিগ্রির মাঝে। এর মাঝের মানগুলো কি হবে? যখন আলফার মান 0 থেকে 180 ডিগ্রির মাঝে। তাহলে 12 সম্ভব এবং 2ও সম্ভব, এবং এর মাঝে যত কিছু আছে সব মানে সবগুলো মান সম্ভব, এর বাইরের মানগুলো অসম্ভব। তাহলে 12 সম্ভব, 10 সম্ভব, 2ও ঠিক আছে, 1 ভুল, 15 ভুল, এটা সঠিক। ক্লিয়ার? এই জিনিস বারবার শেখার কোনো দরকার নাই, কথাটা ভালো করে বুঝলেই সবকিছু তোমরা পারবা। ওকে, এইবার আমি অঙ্কে চলে যাই। একটা ছোট্ট অঙ্ক করবো প্রথম, তারপরে সৃজনশীল টাইপের একটা অঙ্ক করবো। এদের লব্ধির মান ও লব্ধির মান ও দিক নির্ণয় করো। এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। কমপ্লিট করতে হবে অঙ্ক। আমি এখানে দেখি কি কি দেয়া আছে। দেয়া আছে দুইটা মানে বলের মান দেওয়া আছে। দুইটা বলের মান মানে হচ্ছে দুইটা ভেক্টর। তাহলে আমি ধরে নিলাম P ইকুয়াল টু 10 নিউটন, আর পরেরটা ধরে নিলাম Q ইকুয়াল টু 8 নিউটন। আমাদের যেটা বের করতে হবে সেটা হলো লব্ধির মান R ইজ ইকুয়াল টু হোয়াট, লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এবার দেখবো, আমরা জানি R equal to root over P square plus Q square plus 2PQ cos alpha। আমরা জানি সবাই। এই জায়গায় আলফা এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে আলফা এর মান যদি দেওয়া না থাকে তাহলে তো হবে না। এরা পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এরা পরস্পর কয় ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে আমাদের এখানে আলফার মান দেওয়া আছে 60 ডিগ্রি। কয় ডিগ্রি? এই মানগুলো এখন বসাবো। তোমরা বসাও দ্রুত। 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু cos 60 ডিগ্রি, মানটা কত হয়? এখানে দুইটা ভেক্টর এর একক ছিল নিউটন, তো তাদের লব্ধি যদি বের করি একক কি হবে? নিউটনই হবে। দুইটা টাকা, মনে করো 100 টাকা 100 টাকা যোগ করলে তো ডলার হয়ে যাবে না, যোগ করলে কি হয়ে যাবে? টাকাই থাকবে। তো এখানে দুইটা একক ছিল নিউটন, তাহলে এখানে লব্ধি বের হবে শুধু এই দুইটা বলের।
তাহলে এখানে হবে 15.62 নিউটন। আর একটা অঙ্ক আবার tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha বা theta equal to tan inverse q এর মান হচ্ছে 8 sin 60 degree 10 plus 8 cos 60 degree ডাইরেক্ট এইভাবে লিখতে হবে। তাহলে এই জায়গায় আমরা থিটা এর মান পেলাম 26.34 ডিগ্রি। এখন যদি তুমি বলে দাও এদের লব্ধির মান 15.62 নিউটন এবং এদের লব্ধির দিক 26.34 ডিগ্রি, কথাটা কিন্তু হয়নি। এটা দিয়ে তো আসলে ওইভাবে দিক কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে কিছুই বললাম না। তাহলে কিভাবে লিখতে হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। এখানে লিখব লব্ধির মান 15.62 নিউটন এবং এই লব্ধি 10 নিউটন বলের সাথে 26.34 ডিগ্রি কোণে 8 নিউটন বলের দিকে ক্রিয়াশীল। একটু খেয়াল করো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এটাকে ধরেছিলাম পি আর এটাকে ধরেছিলাম কিউ। তাহলে এরকম ছিল, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর। আর তাদের যে লব্ধি, এটার মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি। তাদের যে লব্ধি সেটা যাচ্ছে এই বরাবর। আর আমরা জানি থিটা, এখানে যে থিটা কোণটা হয় সেই কোণটা হয় পি ভেক্টরের সাথে আর এর, পি ভেক্টরের সাথে আর এর অন্তর্ভুক্ত কোণই হচ্ছে থিটা। তাহলে আমরা বলে দিলাম এদের লব্ধির মান 15.62 নিউটন এবং এই লব্ধি পি ভেক্টরের সাথে 26.34 ডিগ্রি কোণে কিউ ভেক্টরের দিকে ক্রিয়াশীল। সমস্যাটা যে জায়গায় দাঁড়ায় সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের পি আর কিউ বলা নাই। আমরা আমাদের অঙ্ক করার স্বার্থে পি এবং কিউ ধরে নিয়েছি। আমাদের উত্তর দিতে হবে প্রশ্নের আলোকে। প্রশ্ন যেইভাবে করা থাকবে উত্তরটাও আমাকে সেভাবে দিতে হবে। আর তাই আমি কি করেছি, এই লব্ধি পি এর সাথে না বলে পি ধরেছি 10 নিউটন, লিখলাম 10 নিউটন বলের সাথে, এটার মানে হচ্ছে 10 নিউটন আর এটার মানে হচ্ছে 8 নিউটন। দিক কিন্তু আগের দিন পড়িয়েছি, যেভাবে বলতে হবে এখানে একই রকম ভাবে 10 নিউটন বলের সাথে 26.34 ডিগ্রি কোণে কোন দিকে ক্রিয়াশীল। এটা কি এই দিকে যাচ্ছে? না, এদিকে যাচ্ছে না, যাচ্ছে কোন দিকে? কিউ ভেক্টরের দিকে ক্রিয়াশীল। কিউ ভেক্টরের মান কত? এখানে 8 নিউটন বলের দিকে ক্রিয়াশীল। আশা করি এই দিকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝলে আবার দেখবা বারবার। ওকে, এবার আমরা যাবো একটা সৃজনশীল। আমরা এখন একটা অঙ্ক করব। একটা অঙ্ক বলতে একটার ভিতরে 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি নৌকার যত ধরনের অঙ্ক আছে সবগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। তবে এখানে অনেক কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যদি ভালো করে না বুঝে অঙ্ক করো তাহলে কোনো লাভ নাই। একটা অঙ্ক পারলে তো হবে না, বইয়ের সব অঙ্ক পারতে হবে। 2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট কোনো নদীতে স্রোতের বেগ 8 মিটার পার সেকেন্ড। একটা নদী যার প্রস্থ হলো 2 কিলোমিটার, ওই নদীতে স্রোতের বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। কয় মিটার পার সেকেন্ড? 8 মিটার পার সেকেন্ড। স্থির পানিতে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? উদ্দীপকের যে অংশটা লিখলাম সেটাকে ভালো করে বুঝতে হবে। খালি পড়লাম, মনে করলাম যে বাংলা তো বুঝছি, বাংলা বুঝতে হবে না। নদীতে নামতে হবে, নৌকা চালাইতে হবে, তারপর নৌকা কোন দিকে যাবে সেটা বুঝতে হবে, তারপরে বোঝা যাবে যে এই 2 লাইন বুঝছি।
এত সহজে বুঝে গেলে তো হবে না, হবে? ওকে, প্রথমে হচ্ছে 2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট নদী। আমি আগে একটা নদী আঁকবো। এইটা হলো একটা নদী। এই নদীটার প্রস্থ হলো 2 কিলোমিটার। নদীটার প্রস্থ কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এই নদীতে পানি একদিকে প্রবাহিত হচ্ছে। পানি একদিকে প্রবাহিত হলে তাকে বলা হয় স্রোত। জানতে হবে, পানি যদি একদিকে যায় তাহলে তার মধ্যে স্রোত আছে, আর যদি পানি কোনো দিকে না যায় তাহলে তার মধ্যে কোনো স্রোত নাই। তাহলে স্রোতের বেগ 8 মিটার পার সেকেন্ড কথাটার মানে কি? মানে হচ্ছে একদিকে পানি প্রবাহিত হচ্ছে, পানি যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই পানি প্রতি সেকেন্ডে যায় 8 মিটার। তার মানে অনেক স্রোত, তার মানে অনেক স্রোত। এবার এই দিকে পানি যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। কয় মিটার পার সেকেন্ড বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে পানি যাচ্ছে। এখন পরের লাইনে যেটা বলা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। মনে করো তুমি পুকুরের মধ্যে নৌকা চালাবা। কোথায়? পুকুরের মধ্যে নৌকা চালাবা। পুকুরের মধ্যে কোনো স্রোত থাকে না। আর এই পুকুরের মধ্যে যদি তুমি নৌকা চালাও তাহলে এই নৌকাটা প্রতি সেকেন্ডে যাইতে পারে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার। কয় মিটার? প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে যাবে 10 মিটার। যদি স্থির পানিতে এই নৌকাটা চালাও তাহলে প্রতি সেকেন্ডে যায় 10 মিটার। এবার এই নৌকাটাকে যদি এই নদীতে নামিয়ে দেই, কোথায় নামিয়ে দিব? নদীতে যদি নামিয়ে দেই, নামিয়ে দিলাম। নদীতে নামিয়ে দেওয়ার পরে নৌকাটা যদি তুমি স্রোতের যেদিকে যাচ্ছে সেই দিকে যদি চালাও, কোন দিকে চালাবা? স্রোত যেই দিকে যাচ্ছে নৌকাটাও তুমি কোন দিকে চালাবা? সে একই দিকে চালাবা। তাহলে নৌকার বেগ কত হবে? 19 এর অঙ্ক কি বলতে পারবা না? আমি বলে দিচ্ছি। এখানে পানি বা স্রোতের বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। আর স্রোতের অনুকূলে যদি নৌকা চালানো হয় তাহলে নৌকার বেগ যেটা হয় স্রোতের বেগ যোগ নৌকার বেগ। তাহলে এই দিকে নৌকা চালানো হলে নৌকার মোট বেগ হবে 18 মিটার পার সেকেন্ড। 8 এবং নৌকার বেগ 10, দুটার যোগফল। এটা কি? এইবার যদি উল্টা দিকে নৌকা চালানো হয়, কোন দিকে? উল্টা দিকে যদি নৌকা চালানো হয় তাহলে নৌকার বেগ কত হবে? এই জায়গায় হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এই দিকে হবে 2 মিটার পার সেকেন্ড। এদিকে কি হবে? আমি আবার রিপিট করি। নৌকা যদি স্রোতের অনুকূলে চালানো হয় তাহলে নৌকার মোট বেগ হয় নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আর যদি নৌকা উল্টা দিকে চালানো হয় স্রোতের প্রতিকূলে তাহলে নৌকার মোট বেগ হয় নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এটা আমরা সবাই জানি 19 থেকে। জানি নাকি জানি না? ওকে, জানি। এবার আমাদের অঙ্ক কিন্তু এটা না, এটাও আছে আমাদের এখানে অঙ্ক, কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে এবার নৌকাটা চালাবো আমি স্রোত যেই দিকে যাচ্ছে তার সাথে 60 ডিগ্রি কোণে। কয় ডিগ্রি কোণে চালাবো? কথা বলতে হবে। কয় ডিগ্রি কোণে চালাবো? 60 ডিগ্রি কোণে চালাবো। যদি 60 ডিগ্রি কোণে নৌকা চালাই নৌকা কি এই বরাবর যেতে পারবে? বুঝে বলতে হবে। নৌকা কি এই বরাবর যেতে পারবে না। নৌকা আমি এইদিকে চালাইলাম কিন্তু স্রোত তাকে ধাক্কা দিচ্ছে ডান দিকে। স্রোত তাকে ধাক্কা দিচ্ছে কোন দিকে? তাহলে নৌকা চলে যাবে একটু ডান দিকে। নৌকা চলে যাবে একটু। আর এই বরাবর যাওয়ার সময় তার একটা লব্ধি বেগ হবে। সেই লব্ধি বেগের মান কত হবে তোমরা অলরেডি বুঝে গেছো। এটা হলো নৌকার সর্বোচ্চ বেগ আর এটা হলো নৌকার সর্বনিম্ন বেগ। তাহলে মাঝামাঝি একটা বেগ লাভ করবে, যেই বেগ আমরা বের করতে পারবো সামান্তরিক সূত্রের মাধ্যমে। কার মাধ্যমে বের করব? সামান্তরিক সূত্রের মাধ্যমে বের করব। এবং এই জায়গা থেকে আমরা বের করতে পারবো থিটা এর মান। তাহলে নৌকা এখানে বলা হচ্ছে
স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে নৌকা কোন দিকে কত বেগে চলবে, কত বেগে চলবে আর বেগে চলবে সেটার মান আমরা বের করব। আর কোন দিকে চলবে থিটার মান আমরা বের করব। কার মান বের করব? থিটার মান আমরা বের করব। তাহলে কোন দিকে কত বেগে চলবে সেটা বের হয়ে যাবে। এইবার আমি অঙ্কটা করতে পারি। এটা মুছে দিলাম। এখানে যা আছে লিখতে হবে। এখানে কি আছে লিখে লিখে করব। স্রোতের বেগ, স্রোতের বেগ ধরলাম p ইকুয়াল টু মিটার পার সেকেন্ড। এবার নৌকার বেগ q ধরলাম, q ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। চিত্রটা এঁকে রাখি, না হলে তোমাদের পেছ লাগবে। এইদিকে হলো স্রোতের বেগ p ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। আর স্রোত যেহেতু ডান দিকে যাচ্ছে, স্রোতের সাথে কয় ডিগ্রি কোণে নৌকা চালাবো? 60 ডিগ্রি কোণে। এইটা হলো কিউ, কিউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এই জায়গায় কোণ হলো 60 ডিগ্রি। নৌকাটা যাবে এই বরাবর, তাহলে আমরা বের করব আর এর মান এবং বের করব এই জায়গা থেকে থিটা এর মান। ওকে, তাহলে আমরা লিখি লব্ধি আর ইকুয়াল টু হোয়াট, তারপরে লিখব থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। লিখি, আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফা এর মান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। এক নাম্বার অঙ্ক, মানগুলো বসিয়ে দাও। পি এর মান হলো 8 স্কোয়ার 10 স্কোয়ার 2 ইন্টু 8 ইন্টু 10 cos 60 ডিগ্রি। এটার মান আগে একবার করেছিলাম মনে হয়, 15.62 মিটার পার সেকেন্ড। 15.6। তাহলে এই জায়গায় আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম। এইবার বের করব দিক। লিখি আবার tan theta is equal to q sin alpha p plus q cos alpha। এই জায়গায় লিখব থিটা ইকুয়াল টু tan ইনভার্স q এর মান হচ্ছে 10, q এর মান হচ্ছে 10 sin 60 ডিগ্রি, 8 plus 10 cos 60 ডিগ্রি। এখান থেকে বলো তো থিটার মানটা কত আসে? 26.32 হয়নি, 33.68। এখানে তাহলে থিটার মান হলো 33.68 ডিগ্রি। আমাদের অঙ্ক শেষ হয়নি, লিখতে হবে। এবার লিখবো স্রোতের সাথে, লিখে দেই স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে নৌকাটি স্রোতের সাথে 33.68 ডিগ্রি কোণে 33.68 ডিগ্রি কোণে 15.62 মিটার পার সেকেন্ড বেগে চলবে। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। এই জায়গায় আর এবং থিটার মান তোমরা বের করতে পারবা। আগের অঙ্কের সাথে এই জায়গায় একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আগের অঙ্কে ছিল পি এর মান 10 আর এখন কিউ এর মান হচ্ছে 10, উল্টে গেল। এই জন্য এই আর এর মানটা 1 থাকলেও থিটার মানটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। থিটার মানটা এই জায়গায় কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার পরে লিখবো আমরা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে নৌকাটি স্রোতের সাথে 30, এই যে থিটার মান 33.68 ডিগ্রি কোণে 15.62 মিটার পার সেকেন্ড বেগে চলবে।
এই জায়গায় তোমাদের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো এমন যে স্যার এই জায়গায় 33.68 ডিগ্রি কোণে কোন দিকে চলবে সেটা কিন্তু বলেন নাই। সেটা এই জায়গায় না বললেও চলবে। কেন চলবে? কারণটা হলো এইটা যদি নদীর তীর হয়, নৌকা তীর দিয়ে চলতে পারবে না, নৌকা তীর দিয়ে চলতে পারবে না, অবশ্যই নৌকা পানি দিয়ে চলবে। তোমরা এইবার 2 নাম্বার অঙ্কটা করবা। 2 নাম্বার অঙ্কটার মধ্যে কি চেঞ্জ হবে? শুধু এই আলফা এর জায়গায় 90 ডিগ্রি 60 ডিগ্রির পরিবর্তে কয় ডিগ্রি বসাবা? 90 ডিগ্রি। তোমরা একটু অঙ্কটা করো। 2 নাম্বার অঙ্কটা খেয়াল করো। আমাদের যেখানে 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি জায়গায় শুধুমাত্র 90 ডিগ্রি বসিয়েছি। আলফার জায়গায় 90 ডিগ্রি বসানোর পর একটা রেজাল্ট আসবে। ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা, যদি এখানে মানে একটু এদিক সেদিক হয় নিজেরাই করে নিবা। এরপরে থিটার মান বের করবো, তারপরে বলবো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে নৌকাটি স্রোতের সাথে কয় ডিগ্রি কোণ করে যাবে? 51.34 ডিগ্রি কোণে 12.81 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে 1 আর 2 একই রকম অঙ্ক, কোনো পার্থক্য নাই। এবার 3 নাম্বার অঙ্ক করবো আমরা। 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রেও এখানে শুধুমাত্র আলফার মান 50 ডিগ্রি বসাবা। কয় ডিগ্রি বসাবা? 50 ডিগ্রি বসিয়ে অঙ্কটা এই আর এর মান এবং থিটা এর মান বের করো, তারপরে আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি। 3 নাম্বার অঙ্কের মধ্যে তোমরা একটু খেয়াল করো ঘটনাটা কি ঘটলো। স্রোতের সাথে 50 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। টার্গেটটা হলো এইবার স্রোতের সাথে আমি কয় ডিগ্রি কোণে নৌকা চালাবো? 50 ডিগ্রি কোণে। যদি 50 ডিগ্রি কোণে নৌকা চালাই, নৌকা নিশ্চয়ই এই বরাবর যাবে না, যাবে এই বরাবর। তাহলে নৌকাটা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা অতিক্রম করবে। আর এই দূরত্বটা অতিক্রম করার সময় সে আর বেগে যাবে। কত বেগে যাবে? এই কারণে আমরা আর এর মান বের করলাম। 50 ডিগ্রি বসানোর পরে 16.34 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা চলবে। এইবার নৌকাটা স্রোতের সাথে কয় ডিগ্রি কোণে চলবে? 27.97 ডিগ্রি কোণে নৌকাটা চলবে। আমাদের টার্গেট কিন্তু হলো এখান থেকে এইখানে যেতে সময়টা কত লাগবে সেটা বের করা। তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি এটাকে এ বিন্দু বলি আর এইটা বি বিন্দু, এ থেকে বিতে যাবে। এখন আমরা যেটা জানি সময় বের করার জন্য লাগে দুইটা জিনিস, একটা হলো দূরত্ব আর একটা হলো বেগ। তো আমরা বেগের মান পেয়ে গেলাম, এ আর কিন্তু বেগ, আর কি বেগ। এই যে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার সময় এত বেগে চলবে, কিন্তু এ থেকে বি এর দূরত্ব কত সেটা কিন্তু আমরা জানি না। যদি দূরত্ব আমরা জানতে পারি তাহলে সময় বের করতে পারবো। কেন? আমি তারপরে একটু তোমাদের মনে করে দিই, ভি ইকুয়াল টু এস বাই টি জানি, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু এস বাই ভি লেখা যায়। তাহলে আমাদের ভি মানে আর পেয়ে গেলাম, লাগবে কি এস। যদি আমি চিত্রটা আঁকি আর এখানে যদি আমি এটা লম্ব টেনে দেই, তোমরা আমাকে বলো এই লম্বটা কয় মিটার? এই যে এখানে দেওয়া আছে 2 কিলোমিটার প্রস্থের নদী, তাহলে এই জায়গায় হলো 2 কিলোমিটার সমান হলো 2000 মিটার। 2 কিলোমিটার মানে কয় মিটার? 2000 মিটার। তাহলে আমি যদি এটাকে বলি ডি, ডি ইকুয়াল টু 2 কিলোমিটার সমান হলো 2000 মিটার বলতে পারি। তাহলে এই কোণের মান আমাদের জানা আছে 27.97 ডিগ্রি। তাহলে আমরা এই বাহুটা বের করতে পারবো। একটু বলো, এই বাহুটা কি লম্ব নাকি অতিভুজ নাকি ভূমি? অবশ্যই বলতে দরকার নেই, অবশ্যই এবিটা হলো অতিভুজ। অবশ্যই এবিটা কি অতিভুজ, সবচেয়ে বড় বাহু। তাহলে এটা অতিভুজ আর এটা হলো লম্ব। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার? তাহলে আমরা লিখবো, এখানে লিখবো আবার
সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে এই জায়গায় এটাকে দিলাম আমি ডি, কি দিয়ে ধরেছি এটা ডি লম্ব, আর অতিভুজকে ধরলাম আমি এস। অতিভুজকে কি ধরলাম এস। তাহলে এই জায়গায় এস ইকুয়াল টু ডি এর মান হলো 2000, আর সাইন কয় ডিগ্রি লিখবো 27.97 ডিগ্রি। বলো এই জায়গায় এস এর মানটা কত হয়। তাহলে আমাদের এই এ বি অর্থাৎ এস আমরা পেয়ে গেলাম দূরত্ব। এবার আমরা লিখবো আবার টি ইকুয়াল টু এস বাই ভি। এই যে এস বাই ভি, এস বাই ভি এর জায়গায় লিখলাম কি এস বাই আর। কেন লিখলাম, এই আরটা হলো আমাদের লব্ধি বেগ। এইবার 4264.3 16.334 260.97 সেকেন্ড। এই জায়গায় নিচের অংশটা দেখা যায়, এই জায়গায় 260.97 সেকেন্ড, এটাকে মিনিটে নিয়ে যাবা 60 দিয়ে ভাগ করে 4 মিনিট 34 সেকেন্ড 4.35 সেকেন্ড মিনিট 35 মিনিট 4.35 মিনিট। তাহলে এই জায়গায় আমরা কি দেখবো, স্রোতের সাথে 50 ডিগ্রি কোণে নৌকা চালানো হলে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে। অপর তীরে পৌঁছাতে সময় লাগবে 260.97 সেকেন্ড অথবা 4.35 মিনিট। আমাদের অঙ্ক কমপ্লিট। একই রকম অঙ্ক করলাম। এইবার 4 নাম্বার, কোন দিকে নৌকা চালানো হলে নৌকাটি ঠিক বিপরীত বিন্দুতে অপর তীরে পৌঁছাবে। এই অঙ্কটা একটু বুঝতে হবে আমাদের। এবার একটু মনোযোগ দিবা, আমি আগে অঙ্কটা বুঝিয়ে নিই, তারপর অঙ্কটা করব। এইটা হলো আমাদের নদী। এবার নদীর তীরে এই জায়গায় আমরা গেলাম, এই জায়গায় গিয়ে দেখলাম একটা নৌকা আছে। এই নৌকার একজন মাঝি আছে। এখন আমরা এইখানে গিয়ে দেখলাম এই দিকে স্রোত যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। কয় মিটার পার সেকেন্ড বেগে 8 মিটার পার সেকেন্ড বেগে। এ বিন্দুতে দাঁড়িয়ে আমরা দেখলাম এই বরাবর এই জায়গায় একটা তাল গাছ আছে বি বিন্দুতে। ঠিক আছে, আমরা এই মাঝিকে বলে দিলাম আমাদের টার্গেট হলো এই তাল গাছের গোড়ায় পৌঁছানো। তুমি যেই দিকে চালাও নৌকা আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পৌঁছাইতে হবে এই বি বিন্দুতে, অর্থাৎ নদীর অপর তীরে যে তাল গাছটা দেখা যাচ্ছে বরাবর, সেই তাল গাছের গোড়ায় আমাদের পৌঁছাইতে হবে। এইবার একটু খেয়াল করে দেখো, এই দিকে হলো স্রোতের বেগ 8 মিটার পার সেকেন্ড। যদি মাঝি এই বরাবর নৌকা চালায় তাহলে নৌকা কি তাল গাছের গোড়ায় গিয়ে পৌঁছাবে। নৌকা স্রোতের ধাক্কার কারণে একটু এই দিকে চলে যাবে বাঁকা হয়ে। কোন দিকে চলে যাবে। এবার যদি মাঝি এই বরাবর নৌকা চালায় তাহলে কি তাল গাছের গোড়ায় পৌঁছাবে। তাহলে নৌকা আরো দূরে সরে যাবে, তাল গাছের গোড়ায় পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। তাহলে নৌকাটা কোন দিকে চালাইতে হবে, এই উল্টা দিকে চালাইতে হবে। কোন দিকে চালাইতে হবে। এইবার এমন একটা কোণ করে চালাতে হবে যেন স্রোতের ধাক্কায় নৌকাটা এই বরাবর যায়। নৌকাটা কোন বরাবর যায়, কারণ আমাদের তো টার্গেট হলো তাল গাছের গোড়ায়। নৌকা চালাইতে হবে এমন ভাবে স্রোতের ধাক্কায় যেন নৌকাটা গিয়ে তাল গাছের গোড়ায় পৌঁছায়। তাহলে নিশ্চয়ই স্রোতের একটু উল্টা দিক করে নৌকাটা চালাতে হবে। আর এই জায়গায় হলো আমাদের কিউ এর মান 10 মিটার পার সেকেন্ড। কয় মিটার পার সেকেন্ড। এইবার দেখো, আমরা জানি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই আলফা এর মান কত, আলফা এর মান আমরা বের করব। স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালাইতে হবে সেটা আমরা কি করব, বের করব।
কিন্তু ইনডাইরেক্টলি এখানে একটা মান দেওয়া আছে, যেহেতু নৌকা এদিকে চালাবো আর নৌকাটা যাবে এই বরাবর, তাহলে এটা হলো লব্ধি। এটা কি পি এবং লব্ধি আর এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? এই জায়গায় এই কোণটা হলো কয় ডিগ্রি? এটা হলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি? কি বুঝি নাই? এই জায়গায় খেয়াল করো, আবার মনোযোগ দিয়ে, স্রোত যাচ্ছে ডান দিকে আর আমরা এ বিন্দুতে দাঁড়িয়ে নদীর অপর পারে একটা তাল গাছ আছে বি বিন্দুতে, এই বি বিন্দুতে যাওয়া আমাদের টার্গেট। যদি এই বরাবর নৌকা চালাই তাহলে এই বিন্দুতে যাওয়া সম্ভব না। তাহলে স্রোতের দিকে যদি নৌকা চালাই, স্রোত যাচ্ছে তো ডান দিকে, এই দিকে চালাইলে এই বিন্দুতে যাওয়া সম্ভব না। তাহলে একটু উল্টার দিকে চালাইতে হবে। উল্টার দিকে এখানে বলছি কোন দিকে নৌকা চালানো হলে, কোন দিকে মানেই পদার্থবিজ্ঞানে কত ডিগ্রি কোণে নৌকা চালালে, তাহলে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে আমরা এই বরাবর যেতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তার মানে এই জায়গায় আলফা এর মান আমাদের বের করতে হবে। তাহলে ইনডাইরেক্টলি বলা আছে যেহেতু আমার এই বরাবর যাওয়াই লাগবে, তাহলে এই বরাবর হইতে হবে লব্ধি আর। লব্ধি আর এর সাথে পি এর অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এইবার আমরা অঙ্কটা করব 4 নাম্বার। আমরা জানি tan theta equal to q sin alpha p plus q cos alpha। tan 90 ডিগ্রি বসিয়ে দিলাম আর এই জায়গায় q এর মান কত? 10 sin alpha divided by এটা হলো 8 plus 10 cos alpha। এই জায়গায় tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ইনফিনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। সামথিং বাই 0 সমান হচ্ছে অসংজ্ঞায়িত। সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত নিয়ে আমরা আগামী ক্লাসে, মনে রাখবা, এইটা নিয়ে আমি আগামী ক্লাসে প্রথমে অনেকক্ষণ কথা বলবো। কিভাবে এটা অসংজ্ঞায়িত হয়, কেন অসংজ্ঞায়িত হয়, সেইগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আগামী ক্লাসে। এইবার এই জায়গায় হলো 10 sin alpha 8 plus 10 cos alpha। আর গুণন করে দেই, এই জায়গায় হবে 8 plus 10 cos alpha equal to 0। এই জায়গায় যদি আমরা লিখি এমন, খেয়াল করো, 10 cos alpha equal to -8 ডান পাশে নিয়ে গেলে, তারপর হবে cos alpha is equal to -8/10 বা alpha equal to হবে cos inverse -8/10। সুতরাং আলফা এর মান কত হয়? এই জায়গায় খেয়াল করো, এখান থেকে আমরা আলফার মান বের করেছি 143.13 ডিগ্রি। তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোণ, সেই কোণের মান হচ্ছে 143.13 ডিগ্রি। আমরা লিখে দিব স্রোতের সাথে 143 ডিগ্রি কোণ করে নৌকা চালানো হলে নৌকাটি ঠিক বিপরীত বিন্দুতে, বিপরীত বিন্দুতে বলতে বোঝায় বরাবর উল্টা পাশের বিন্দু, বিপরীত বিন্দুতে অপর তীরে পৌঁছাবে। তাহলে এই 4টা অঙ্ক আমাদের কমপ্লিট। বারবার দেখবা, বারবার দেখার পরে অবশ্যই বুঝবা। তারপরেও যদি তুই একটা না বুঝতে পারো অবশ্যই আমি বুঝিয়ে দিব। এখন তোমাদের একটা HW দেওয়া হবে। তোমাদের HW এর জন্য রেডি হও। HW এটা দিলাম 1.5, এটা দিলাম 12 কিলোমিটার পার আওয়ার। না তোমাদের পেস লেগে যাবে, দরকার নাই, 12 মিটার পার সেকেন্ড। এটা দিলাম 15 মিটার পার সেকেন্ড।
কিলোমিটার পার আওয়ারে যদি থাকে তাহলে কিলোমিটার পার আওয়ারে রেখেই আওয়ারে বের করবা। এতটুকু পার্থক্য। আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না এখন। তোমরা প্রথমে একটা জিনিস প্র্যাকটিস করো, হুবহু একরকম, শুধুমাত্র 2টা ডিজিট চেঞ্জ করে দিয়েছি আমি। 3টা ডিজিট আমি শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছি, আর কিছুই করি নাই। আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।